প্রিয় দর্শক, বিশ্বব্যাপী ছত্রাকজনিত চর্মরোগ মানুষের মধ্যে খুব সাধারণ। আমাদের পরিবেশে সর্বত্রই ছত্রাক পাওয়া যায়, এমনকি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে কোনো ধরনের লক্ষণ প্রকাশ না করেই ছত্রাক বসবাস করতে পারে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছত্রাক সংক্রমণের এই দ্রুত বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এরই প্রেক্ষিতে আমাদের আজকের আলোচনার বিষয় ছত্রাক সংক্রমণ একটি বেড়ে যাওয়া উদ্বেগ। দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণ একটি বেড়ে যাওয়া উদ্বেগ এই বিষয়ে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণ একটি বেড়ে যাওয়া উদ্বেগ এই বিষয়ে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট, সেক্সোলজিস্ট এবং ভেনেরিওলজিস্ট প্রফেসর ডাক্তার MN হুদা। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, এবং আমি আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে শোনার জন্য বা অংশগ্রহণের জন্য। ধন্যবাদ। এবারে আমরা ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণ একটি বেড়ে যাওয়া উদ্বেগ এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমরা জানি 15 থেকে 19 সেপ্টেম্বর ছত্রাক সংক্রমণ সচেতনতা সপ্তাহ। তাই সঙ্গত কারণেই আমাদের আজকের বিষয়টি আমরা ছত্রাক সংক্রমণ এবং এটি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে আসলে ছত্রাক সংক্রমণ বলতে আমরা কি বুঝি? ছত্রাক কথাটা বাংলায় যতটা পরিচিত তার চেয়ে ইংরেজিতে বেশি পরিচিত। আমাদের দেশের মানুষ ওই ছত্রাকের চেয়ে ফাঙ্গাস কথাটা বেশি জানে, এবং এই ছত্রাক সংক্রান্ত পরজীবী সংক্রমণ এক ধরনের জীবাণুঘটিত সংক্রমণ। এটা স্বাভাবিকভাবে আমাদের শরীরে থাকে, চামড়ার উপরে ন্যাচারালি থাকে, স্যাপ্রোফাইটিক অবস্থা, এটা ক্ষতিকর নয়। কিন্তু কিছু কিছু কারণে যখন এটা কোনো শরীরের কোনো কারণে এটা যখন অ্যাগ্রেসিভ হয়ে যায় তখন এটা ছড়ায় যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রমণ করে। সাধারণ মানুষের ছত্রাক সংক্রমণ যেটা, তার আগে আমি বলি ছত্রাক সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন দু ধরনের হয়। একটা হলো সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, যেটা চামড়ার উপরে হয়। ডিপ ফাঙ্গাল ইনফেকশন, সেটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছড়ায়, যেমন হার্ট, কিডনি, লিভার এসব জায়গায় ছড়ায়। তো আমরা আজকে যেটা আলোচনা বিষয় হলো সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, মানে চামড়ার উপরে যেটা সংক্রমণ হয়। এই ছত্রাক সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশনের মেডিকেল নাম হলো ডার্মাটোফাইটোসিস, এটা আরেকটা হলো টিনিয়াসিস। কিন্তু সাধারণ মানুষ এটাকে ফাঙ্গাল ইনফেকশনও বলে, কেউ রিংওয়ার্ম বলে, এটা বেশি প্রচলিত কথা। অর্থাৎ গ্রামের সাধারণ মানুষ এটাকে দাঁত বলে ইউজুয়ালি আমাদের দেশে, আর সাধারণ মানুষ দাদু বলে, রিংওয়ার্ম বলে, এসব বলে আর কি। তো বেসিক্যালি হলো এই ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণ খুব কমন। রিসেন্টলি সারা দুনিয়ায় এটা প্যান্ডেমিক আকারে দেখা দিচ্ছে, যেটা আগে ছিল না। আমাদের দেশে আমার যতটুকু মনে পড়ে 7-8 বছর আগে এই ফাঙ্গাসের আক্রমণাত্মক অবস্থা চলে আসে, মানে বলতে পারেন সন্ত্রাসী অবস্থা চলে আসে। সন্ত্রাসীরা যেমন অ্যাটাক করে এরকম অবস্থা হয়েছে, এখন তো আরও মারাত্মক অবস্থা। তো আগে ফাঙ্গাল ইনফেকশনের রোগী খুব কম পাওয়া যেত। আমার প্র্যাকটিসে আগে খুব জোর 500 জন টোটাল পেশেন্টের মধ্যে 5 থেকে 6 জন দেখতাম ফাঙ্গাল ইনফেকশনের পেশেন্ট। এখন প্রতিদিন কমপক্ষে হলো 20 থেকে 25 জন শুধু ফাঙ্গাসের পেশেন্টে আসে, রিংওয়ার্মের পেশেন্ট বা ফাঙ্গাসের ইনফেক্টেড পেশেন্ট। এবং যখন আসে তখন একজন ফাঙ্গাল ইনফেকশন অ্যাটাক হলে সে নিজে আসতো। এখন যখন আসে তখন বাড়ি শুদ্ধ সবাই চলে আসে। বাড়ি শুদ্ধ মানে ফ্যামিলির সবাই, হাজব্যান্ডের হয়েছে, তার সঙ্গে ওয়াইফের হয়ে গেছে, বাচ্চাদের হয়ে গেছে, বাসায় বাবা মা থাকলে তারও হয়ে গেছে, সবাই মিলে চলে আসতেছে। তার মানে এটা খুব সাংঘাতিক ভিরুলেন্ট হয়ে গেছে সংক্রমণ, এবং সাংঘাতিকভাবে এটা ছড়ায় যাচ্ছে। তো এটা আগে কখনো ছিল না। ইট ইজ কী বলবো, ম্যানকাইন্ডে এটা একটা আজব ব্যাপার যে হঠাৎ করে গত কয়েক বছরের মধ্যে এত ভিরুলেন্ট হয়ে গেছে, এত বেশি ছড়িয়ে গেছে। আমার ধারণা অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশের প্রায় 50% মানুষ কোনো না কোনোভাবে এই ফাঙ্গাসে আক্রান্ত, এই টিনিয়াসিসে আক্রান্ত। কি মনে করেন এই যে এই বৃদ্ধি হচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও যে বলছে, উদ্বেগ প্রকাশ করেছে, এটা কেন হচ্ছে? এটা বৃদ্ধি হওয়ার কারণ প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এটা শুধু ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে, আমাদের দেশ যেমন আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন একটু লো, প্রভার্টি অনেক, মানুষ অনেক একসঙ্গে গাদাগাদি করে বসবাস করে, আনহাইজেনিক কন্ডিশনে থাকে। এই জন্য ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এইসব এলাকায়, বার্মা এইসব জায়গায় বেশি হচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখালো গত কয়েক বছর যাবত এটা সারা দুনিয়ায়, কানাডা, আমেরিকার মতো জায়গায় থেকে ঠান্ডা এরিয়াতে এটা হচ্ছে। এবং দুটো নতুন স্ট্রেন এসছে, একটা হলো ক্যান্ডিডা ওরিস আর একটা হলো ট্রাইকোপাইটেন
ইন্ডোটেনিয়া, এই দুটো নতুন ফাঙ্গাস মানে আবিষ্কৃত হয়েছে রিসেন্টলি। সেটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে, ইন্ডিয়া থেকে এটা প্রথম এটা নামই দেওয়া হয়েছে ট্রাইকোফাইটন ইন্ডোটেনিয়া। ইন্ডিয়াতে প্রথমে ডিটেক্ট হয়েছে, এখন দেখা যায় সারা দুনিয়ায় ছড়ায় গেছে। এটা কোনো ওষুধেই কাজ করছে না। আগে কোনো ফাঙ্গাল ইনফেকশনের রোগী মানে দাঁতের রোগী আসলে আমি খুশি হতাম ব্যক্তিগতভাবে, একটা মলম লিখে দিলে জান এই মলম লাগান ঠিক হয়ে যাবে, বা একটা অ্যান্টিফাঙ্গাল সোপ বা ক্লিনজার দিলাম ঠিক হয়ে যাবে। কিন্তু এখন ফাঙ্গাসের রোগী যখন আসে তখন আমি নিজে ভয় পেয়ে যাই, কারণ কোনো ওষুধেই কাজ করছে না। অ্যাকেশন কম্বিনেশন ড্রাগ, কয়েকটা ড্রাগ, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, 2-3টা ড্রাগ একসঙ্গে দিয়েও দেখা যায় যে কাজ করছে না। 3-4 মাস পরে পেশেন্ট ফিরে আসে বলছে যে না ভালো হচ্ছে না। অবশ্যই এগুলোর অনেকগুলো কারণ আছে। সেটা হলো যে এমনি তো একটা হলো যে নতুন যে ফাঙ্গাসের স্ট্রেনগুলো খুবই ডেঞ্জারাস এবং খুব ভিরুলেন্ট, এগুলো মানে বললাম যে সন্ত্রাসী টাইপের হয়ে গেছে, যেটা আগে ছিল না। এরা কোনো ওষুধেই কার্যকরী হয় না একটা। 2 নম্বর হলো এটার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেছে, জেনোম চেঞ্জ হয়ে গেছে, এটার জেনেটিক মানে ডিফারেন্সিয়েশন হয়ে গেছে এই ফাঙ্গাসের। ওরা মোর ভিরুলেন্ট, ওরা কোনো ওষুধে এদের মানে কার্যকরী হয় না। ইউজুয়ালি যেগুলো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আছে আমাদের অ্যাভেলেবল, তো রিসেন্টলি অনেকগুলো নতুন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এসছে। তারপর এগুলো অনেক দামি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, যেমন এসছে পোসাকোনাজল, রেভুকোনাজল, ওটিসকোনাজল। এগুলো নতুন ড্রাগ, এগুলো এক্সপেন্সিভ। যেমন পোসাকোনাজল যেটা পাওয়া যাচ্ছে, এটা মোটামুটি এগুলোর মধ্যে একটু কার্যকরী, বাট ভেরি এক্সপেন্সিভ। তো যাই হোক, এগুলো তো কাজ হয় না। তা আমাদের এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমি কম্বিনেশন ড্রাগ মানে দুটো মাল্টি ড্রাগ থেরাপি। আগে তো সিঙ্গেল ড্রাগই লাগতো না, শুধু মলম দিলেই, গ্রামে দেখতাম যে কারো দাঁত হয়েছে ফাঙ্গাল ইনফেকশন, একটু পাতা বেটে দিলেই ভালো হয়ে যেত, বা একটু হাইজিন মেনটেন করলে, রেগুলার সাবান দিয়ে ওয়াশ করলে ঠিক হয়ে যেত। এখন আর সেই দিন নাই, এখন মারাত্মক অবস্থা হয়ে গেছে। এখন 2-3টা ড্রাগ দেওয়ার পরেও রেজিস্ট্যান্ট ডেভেলপ করতেছে। এই জন্যে আমি ব্যক্তিগতভাবে যেটা করি, ড্রাগের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে নিয়মকানুন মেনে চলতে বলি। যেমন লোকাল, যেহেতু আমাদের একটা সুবিধা হলো স্কিন ডিজিজে, বেশিরভাগ স্কিন ডিজিজ সুবিধা হলো অ্যাজ এ ডার্মাটোলজিস্ট হোয়াট আই ফিল, যে আমাদের একটা সুবিধা আছে। সেটা হলো আমাদের স্কিনগুলো চামড়ার উপরে হয়, আমরা চোখে দেখতে পারি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা লোকাল অ্যাপ্লিকেশন দিয়ে ক্রিম, মলম, অয়েনমেন্ট, ওয়াশিং এজেন্ট দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, যেটা অন্য সাবজেক্টে সম্ভব নয়, আমাদের ক্ষেত্রে সম্ভব। তো আমাদের সুবিধা হলো এটা। তো যার জন্য একটু সুবিধা আছে যে আমরা যেমন সিস্টেমিক ড্রাগ যেগুলো দিচ্ছি সেটা দেওয়ার পাশাপাশি আমরা লোকাল অ্যাপ্লিকেশন দিতে পারি, ওয়াশিং এজেন্ট দিতে পারি। যেমন রিসেন্টলি অ্যান্টিফাঙ্গাল কিছু ওয়াশ পাওয়া যায়, কেটাকোনাজল, তারপরে ওয়াশ সাবান হিসেবে পাওয়া যায়, শ্যাম্পু হিসেবে পাওয়া যায়, লোশন হিসেবে, ওয়াশিং লোশন বা এজেন্ট হিসেবে পাওয়া যায়। লেটেস্ট যেটা ক্লোপাইরক্স নামে পাওয়া যায়। তো ক্লোপাইরক্স এটা একটা অ্যান্টিফাঙ্গাল, লেটেস্ট এটা এসছে। তো এটা শ্যাম্পু ফর্মে পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে লোশনও পাওয়া যায়। এটা ওয়াশিং এজেন্ট হিসেবে ইউজ করি। আমি বলি কি যে আপনারা এই ক্লোপাইরক্স শ্যাম্পু দিয়ে সারাদিনে 3-4 বার ওয়াশ করেন, ঠান্ডার ভাবে না থাকলে ঠান্ডা গরম পানি ইউজ করেন, এটাতে ওয়াশ করেন, তাহলে হল কি মানে এক্সটার্নাল জিনিসটা ওয়াশ আউট হয়ে গেল। তারপরে লোকাল অ্যাপ্লিকেশন যেগুলো আছে, লেটেস্ট যেগুলো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এখন লোকাল অ্যাপ্লিকেশনের মধ্যে লুডিকোনাজল বা সাটাকোনাজল এগুলো লাগাতে বলি। অ্যাট দ্য সেম টাইম যখন আপনি সিস্টেমিক ড্রাগ দিচ্ছে এবং যখন নিয়মকানুন রুগীরা ঠিকমতো মেনে চলছে, হাইজিন মেনটেন করতে বলি, রেগুলার এই ক্লোপাইরক্স শ্যাম্পু বা অ্যান্টিফাঙ্গাল যেসব সাবান আছে, কেটাকোনাজল, জিঙ্কপারিথিয়ন সোপ, অ্যান্টিফাঙ্গাল যেগুলো, এগুলো দিয়ে ওয়াশ করতে বলি। ওয়াশ করার পরে যখন তারা লোকাল অ্যাপ্লিকেশন দেয় তখন তুলনামূলক বেশি ইফেক্টিভ হয়। এবং আমি এটা বলবো যে আমাদের জুনিয়র ডাক্তারদের বলবো যে আপনারা শুধু ওষুধের উপর ডিপেন্ডেন্ট হবেন না, কারণ ওষুধগুলো খুব এক্সপেন্সিভ যেগুলো লেটেস্ট ড্রাগ। এক সময় আমরা যখন আমি তো 1980 থেকে এই সাবজেক্টে আসি, ইট ইজ অলমোস্ট 45 ইয়ার্স। তো 1980 থেকে আমি ডার্মাটোলজিতে কাজ করা শুরু করেছি স্কিন বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে। তখন আমি বিশেষজ্ঞ হলাম 1983-তে, তার আগে কাজ করতাম স্কিনেই, তো মেডিকেল অফিসার ছিলাম। যাই হোক, তো তখন কি ছিল, তখন ছিল একটাই ড্রাগ গ্যারাইসোফুলভিন, আর নিস্টাটিন ছিল। অ্যাম্পিটোসিন বি একটা ড্রাগ ছিল, সেটা সিস্টেমিক ড্রাগ, সেটা ডিপ ফাঙ্গাসে ইউজ হতো। আমরা নিস্টাটিন ইউজ করতাম এক সময়, আর গ্যারাইসোফুলভিন ছিল, আর কোনো ড্রাগই ছিল না। তখন এই ড্রাগগুলোর খুব একটা ইউজ ছিল না, অল্প দিতে হতো, শুধু ক্রিম, মলম আর নিয়ম মানলেই ভালো হতো। এখন কত ড্রাগ এসছে, এখন পরবর্তী কেটাকোনাজল তো অনেকগুলো আসছে, কেটাকোনাজল, ফ্লুকোনাজল, তারপরে আরও তো অনেক চলে আসছে বাই দিস টাইম। ট্রাইবিনাফিন আসলো, ট্রাইবিনাফিন মাঝখানে খুব ইফেক্টিভ ড্রাগ হিসেবে আমরা ইউজ করা শুরু করলাম। এখন ট্রাইবিনাফিন কোনো কাজই করে না। এখন আমরা আর লেটেস্ট ড্রাগগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, ইটাকোনাজল, ফ্লুকোনাজল কম্বিনেশন দিচ্ছি, কিংবা কেটাকোনাজল, ফ্লুকোনাজল কম্বিনেশন দিচ্ছি, কিংবা পোসাকোনাজল যেটা আছে এগুলো দিচ্ছি আমরা। তো
একসময় এক্সফিন যেটা ছিল পাওয়া যায় সেটা ছিল সেটাও তো ভালো কাজ হতো, তো সেটাতে এখন আর কাজ হয় না। তো যাই হোক, আমরা এখন এটা নিয়ে খুব বলতে পারেন যে আমরা ডার্মাটোলজি যারা তারা বেশ বিপদে আছি। আমি আমার পেশেন্ট যখন দেখি যে এরকম ফাঙ্গাসে আক্রান্ত কোনো পেশেন্ট আছে, আমি নিজে কোনো আতঙ্কগ্রস্ত হয়ে যাই ভালো হবে কি না। আর যখন সব দল বেঁধে আসে, ফ্যামিলির সবাই এসে, ছেলে মেয়ে বাবা মা সবাই চলে আসে, যে সবারই দেখেন এই অবস্থা হয়ে গেছে। আপনি আলোচনা করছিলেন এবং বলছিলেন যে বিভিন্ন ছত্রাকগুলো আসলে যেই ওষুধ আপনারা আগে ব্যবহার করতেন তার প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশে যেটা কমন প্র্যাকটিস দেখা যায় যে আগে হয়তো কোনো একটা মলম অথবা ক্রিমে হয়তো উপকার পেয়েছে কিংবা কোনো একটা ওষুধে উপকার পেয়েছে, পরে যে কোনো ধরনের ছত্রাক কিংবা ফাঙ্গাল ইনফেকশনে দেখা যায় সেটাই কিনে খায় অথবা লাগায়, এবং পরিবারের অন্যান্যরাও একই জিনিস একই মলম ব্যবহার করেন। এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে স্টেরয়েডের ব্যবহার আমাদের দেশে অনেক বেশি, যেহেতু এটা একটা ম্যাজিক্যাল ড্রাগ, দিলেই যে কোনো ইনফেকশন কমে যায়। তো আপনি কি মনে করেন যে এগুলোর জন্য এই যে রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া, এটা কোনো প্রভাব আছে এর উপর? অবভিয়াসলি এটা তো একটা ইম্প্যাক্ট আছে, প্রভাব তো আছেই। এখন আমরা এমন এক দেশে বসবাস করি, শুধু আমাদের না, আমাদের আশপাশের দেশগুলো, বাংলাদেশের আশপাশের দেশগুলোতে কোন ওষুধ কিনতেই কোনো প্রেসক্রিপশন লাগে না। এখন এই ফাঙ্গাল ইনফেকশনে স্টেরয়েডের কোনো স্থান নাই, অথচ বহুলভাবে স্টেরয়েড ইউজ হচ্ছে। এবং এই ড্রাগ রেজিস্ট্যান্ট হওয়ার পিছনে যে মূল কারণ, সেটা কিন্তু একটা, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা মূল কারণ, যে স্টেরয়েড জাতীয় সিস্টেমিক ড্রাগ ইউজ হচ্ছে। আপনি আশ্চর্য হবেন যে দাদের রুগী তার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, অথচ স্টেরয়েড ইঞ্জেকশন দিচ্ছে, ট্যামসিল স্টেরয়েড ইঞ্জেকশন দিচ্ছে। প্রচুর এরকম রুগী প্রতিদিনই পাচ্ছি। গ্রাম থেকে আসছে, নোয়াখালী থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে, বান্দরবন, সুন্দরবন, সব জায়গা থেকে আসতেছে। কী হয়েছে, এতদিন তবে ইঞ্জেকশন দিলেই কমে, বেড়ে যায়। স্টেরয়েড তো একটা ড্রাগ, যেটা ইনজেক্টেবলই বলেন, লোকাল অ্যাপ্লিকেশনে বলেন, খাওয়ারই বলেন, এটা তো ইউজ আছে আমাদের ডার্মাটোলজিতে, আমরা প্রচুর ইউজ করি। কিন্তু এটা ফাঙ্গাল ইনফেকশনে এটার কোনো স্থান নাই। এখন ফাঙ্গাল ইনফেকশনে যখনই কেউ স্টেরয়েড ইউজ করবে, তার মানে কি হলো, স্টেরয়েড ইউজ করলে স্বাভাবিক একটু কমে, পরে রেজিস্ট্যান্ট ডেভেলপ করার কোনো ওষুধে কাজ করে না। এই যে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে যে ফাঙ্গাসগুলো, এর কিন্তু কারণ এটাও একটা। এটা হলো যে আমাদের দেশে তো সবই পাওয়া যায়। ওষুধের দোকানদারে গেলে সব ওষুধের দোকানদার সবচেয়ে বড় ডাক্তার, গেলে একটা কম্বিনেশন ড্রাগ দিয়ে দেবে। ওটার মধ্যে কী নেই, ওটা আছে স্টেরয়েড আছে, অ্যান্টিফাঙ্গাল আছে, অ্যান্টিবায়োটিক সবই আছে, এটা যেটা রোগীর জন্য টক্সিক। ওটা দেওয়ার পরে একটু সাময়িকভাবে কমে, যখনই বন্ধ করে আগে চার বেড়ে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। সবচেয়ে মারাত্মক হলো ওরাল ফর্মে যে স্টেরয়েড ড্রাগ, কটন থেকে শুরু করে যত ড্রাগ দেওয়া হচ্ছে, স্টেরয়েড ড্রাগগুলো ওরাল ফর্মে দেওয়া হচ্ছে এবং ইনজেক্টেবল ফর্মে দেওয়া হচ্ছে। কোয়াক ডাক্তাররা ওষুধ কী হচ্ছে, চুলকানি এসে ও দাঁত হচ্ছে না ফাঙ্গাল, ও তো বোঝেও না, ওর একটা ইঞ্জেকশন দিয়ে দেন কমে যাবে। একটা ট্যামসিল ইঞ্জেকশন দিল, দাম তো বেশি না, 70-80 টাকা দাম দিল, ও একটু বেটার ফিল করলো, আর 7-8 দিন চুলকানি কমে গেলো, তো ইঞ্জেকশন দিতে পারে, আবার একটা নিল। এইভাবে হয় কি, তার টক্সিসিটি ডেভেলপ করে, মুখ ফুলে যায়। তার মেয়েদের হলে কুশিং সিনড্রোমে অনেকের সময় অনেকের দাড়ি মুখ গজিয়ে যায়, ব্রণ দেখা দেয়, বিভিন্ন টক্সিসিটি দেয়। মূল অসুখ তো ভালো হচ্ছেই না। এই জন্যই বলবো যে এভাবে করা উচিত না। আমি আমার এর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আমি অ্যাডভাইস করবো সাধারণ মানুষকে, আপনারা অসুখ হলে তার চিকিৎসা আছে, কিন্তু এই অপচিকিৎসার সামিল হবেন না। আপনারা কোনোভাবেই এই ওষুধের দোকানদারের মতো বা আপনার বন্ধুবান্ধব, আপনার প্রতিবেশী এটা লাগিয়ে ভালো হয়েছে এটা করবেন না। আপনি একজন ডাক্তারের পরামর্শ দেন। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের দেশে স্পেশালিস্ট সাফিসিয়েন্ট না, ডার্মাটোলজিস্ট এখন অনেক কম আছে। তো একজন অন্তত এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেন। অন্তত একজন এমবিবিএস ডাক্তার এটা জানে যে এটা ফাঙ্গাল ইনফেকশন, এখানে কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া যাবে না, সে অন্তত এটা দিবে না, এইটুকু তো করতে পারেন। কিন্তু যতগুলো কারণ আছে এই ড্রাগ রেজিস্ট্যান্টের, এই ফাঙ্গাল ইনফেকশনে, তার মধ্যে এই স্টেরয়েড অ্যাবিউজ একটা। এবং এই যে মিক্স প্রিপারেশন যেগুলো পাওয়া যায়, যে ওর মধ্যে স্টেরয়েড আছে, অ্যান্টিবায়োটিক সবই আছে, অ্যান্টিফাঙ্গালও আছে, এগুলো আরও ডেঞ্জারাস। এটা নিয়ে তো বহুবার কথা বলেছি আমরা আমাদের ফোরামে, যে এটা বন্ধ করা উচিত। কিন্তু এই থার্ড ওয়ার্ল্ডে এটা বন্ধ করতে পারে না কেউ, কারণ এটা ব্যবসার সঙ্গে জড়িত। ওষুধ কোম্পানিগুলোর ব্যবসা আছে এখানে। তারপরে সাধারণ মানুষ যারা বোঝে না, তারা বলে যে না, এটা তো ভালো কাজ করে, কেন বন্ধ করবে এটা। এসব বিভিন্ন ফ্যাক্টর আছে। তো এগুলোর জন্য এটা বন্ধ, ওয়ার্ল্ড ওয়াইডই এটা আছে। তবে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে একটু বেশি, যেখানে এই মিক্স প্রিপারেশনগুলো ইউজ হয়, এবং এটা বন্ধ করা উচিত। এবং কোনোভাবেই এই ফাঙ্গাসের ট্রিটমেন্টের জন্য স্টেরয়েড দেওয়া যাবে না। আমরা যদিও কিছু রিজার্ভ ড্রাগ আছে, যে ভরিকণা জল থেকে পোষাকণা জল, এগুলো যে রিজার্ভ ড্রাগ, তো এগুলো আমাদের ইউজ করতে বাধ্য হচ্ছে। কারণ কতক যেগুলো ড্রাগ, টার্বিনাফিন বলেন বা কেটাকোনাজল বলেন, ফ্লুকোনাজল বলেন, আর গ্রাইসোফুলভিন তো অনেক আগেই বন্ধ, ওটা কোনো কাজই করে না, ওটা অনেক আগেই বন্ধ হচ্ছে, এখন সব রেজিস্ট্যান্স এটাতে। বাধ্য হয় আমাদের এই পোষাকোনাজল, রেভুকোনাজল এগুলো ইউজ করতে হচ্ছে।
বাধ্য হয়, কোনো উপায় নেই আমাদের এই জন্য। তারপরেও তো কাজ হচ্ছে না, তার কারণ এটাও কিন্তু একটা এই যে মানে স্টেরয়েড অ্যাবিউজ, মিক্স প্রিপারেশনগুলো ইউজ করা। তা আমি সবাইকে অ্যাডভাইস করবো, আপনাদের দাঁত হলে আপনার দাঁতের ওষুধ লাগান, ঠিক আছে, কিন্তু কখনো স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করবেন না। স্টেরয়েড খুব প্রয়োজনীয় ড্রাগ, কিন্তু এই দাঁতের চিকিৎসার জন্য স্টেরয়েডের কোনো স্থান নাই, কোনোভাবেই দাঁতের চিকিৎসায় কোনো ধরনের স্টেরয়েড ইউজ করা যাবে না। গেলে আপনি যারা যদি কেউ করেন তাহলে হিতে বিপরীত হবে, সাময়িকভাবে ভালো হবেন, পরে আর কোনো ওষুধে কাজ করবে না। তখন আমাদের কাছে আসবেন, অনেক পয়সা খরচা হবে, তারপরও ভালো হতে 3-4 মাস লাগতে পারে। অনেক নিয়মকানুনও মানতে হবে, যেটা একটু আগে বলছিলাম। জি, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জাহিদ বলছিলাম জি থেকে। জি, একটু স্যারের কাছে একটা প্রশ্ন ছিল। জি, নখে কি ছত্রাক জাতীয় কোনো ইনফেকশন হয় কিনা, পায়ের নখ, এটা কিওর করার কোনো ব্যবস্থা বা কোনো মেডিসিন আছে? হ্যাঁ, অবশ্যই হয়। এটাকে আমরা বলি অনিকোমাইকোসিস, এর একটা বলি টিনিয়া আনগুয়াম। অনিকোমাইকোসিস কতটা বেশি প্রচলিত নেইলে যখন ফাঙ্গাল ইনফেকশন হয়। আসলে ফাঙ্গাল ইনফেকশন যেমন স্কিনে হয়, একইভাবে নখে হতে পারে, চুলেও হতে পারে, 3 জায়গায় হতে পারে। আরেকটা হলো মিউকাস মেমব্রেন হয়, যেন মুখের ভিতরে হতে পারে, প্যানাল রিজনে, গ্লান্স পেনিসে কিংবা ভেজানাল রিজনে হতে পারে, ভালভাল রিজনে হতে পারে। তো ফাঙ্গাল ইনফেকশন স্কিনে হতে পারে, মিউকাস মেমব্রেনে হতে পারে, নেলে হতে পারে, চুলেও হতে পারে। এগুলো আলাদা সাবজেক্টে, যেমন ডার্মাটোলজি হলো স্কিনের, ট্রাইকোলজি হলো চুলের, তারপরে হলো এই যে নখের, এটারও একটা আলাদা সাবজেক্টই। এটার নাম অনিকোমাইকোসিস, যেটা আপনি বলতেছেন, নখের এটার নাম অনিকোমাইকোসিস, এটা একটা হলো টিনিয়া আনগুয়াম। যাই হোক, তো এটার ইনফেকশন হতে পারে এবং এটা চিকিৎসাও আছে। নখের যে টিনিয়া ইনফেকশন, এটা এখন ইদানিং এই নতুন রিজিমে যে এই যে বললাম যে সন্ত্রাসী ফাঙ্গাসের যেটা আবির্ভাব হয়েছে গত কয়েক বছর যাবৎ, এটাকে বলবো দুরারোগ্য দাঁত। এটা কথা আমি মাঝে মাঝেই বলি যে দুরারোগ্য দাঁত। দুরারোগ্য কথাটার মানে সহজে ভালো হয় না আর কি, মানে দুরারোগ্য দাঁত এসছে এবং দুরারোগ্য নেল ইনফেকশনও হচ্ছে। এখন ব্যাপার হলো যে একই ফাঙ্গাস তো যখন কারো স্কিনে অ্যাটাক করে, অ্যাট দ্য সেম টাইম তো নখে অ্যাটাক করতেছে। এবং আগে আমরা যেটা পেতাম সেটা হলো যে শুধু নেল ইনফেকশন নিয়ে মাসের পর বা বছর পর ভুগতেছে, আমাদের কাছে আসলো, আমরা একটা ড্রাগ দিলাম। নেল ইনফেকশন অবশ্যই একটা ওরাল ড্রাগ লাগে, লোকাল অ্যাপ্লিকেশনে কাজ হয় না, কারণ হার্ট টিস্যু এটা। তো ইন দ্যাট কেস আমরা একটা লম্বা ওষুধ দিয়ে দিই, অল্প ডোজে দিলে হয়তো দেখা যায় যে 6-7 মাস একটা ড্রাগ সপ্তাহে একটা করে খেলেও, যেমন ফ্লুকোনাজল আমরা আগে দিতাম 150 মিলিগ্রাম, সপ্তাহে একটা করে দিলে 5-6 মাস খেলে একদম ভালো, সব ইনফেকশন ভালো হয়ে যেত। এখন সেই দিন নাই, এখন ওই ফ্লুকোনাজল ওই ডোজ দিয়ে কাজ হয় না, এখন আর হায়ার ড্রাগে যেতে হয়। ইদানিং দেখা গেছে যে যাদের নেইল ইনফেকশন থাকে তাদের চামড়া তো আছে, আগে কিন্তু এটা ছিল না। আগে দেখা যেত যে জকিস বলে যেটাকে, যে কুস্কিতে একটা ইনফেকশন আছে, আমরা বলি টিনিয়া ক্রুডিস যেটাতে হয়, এটা অনেকেরই আছে, এখনও দেখবেন অনেকের আছে। শুধু একটা ইনফেকশনই বছর পর বছর আছে, কিছু ওষুধ ব্যবহার করলে ভালো হয়ে যেত। কিন্তু এখন যাদের এটা আছে তাদের খুব সহজেই শরীরে ছড়া যাচ্ছে। তারপরে যেমন ধরেন অ্যাথলেট মানে হলো, অ্যাথলেট কথাটা হলো মানে খেলোয়াড় আর কি। তো আঙ্গুলের ফাঁকেটাকে হয়, খেলোয়াড়রা পানিতে, কাদা পানিতে খেলে টেলে, ফুটবল খেলে, এই খেলে হয়। তো এটা শুধু আঙ্গুলের ফাঁকে হয়, এখনও এটা আছে, কিন্তু যাদের এটা হচ্ছে তাদেরকে সারা শরীরে ছড়া যাচ্ছে। রিসেন্টলি এই মানে সন্ত্রাসী ফাঙ্গাসের আগমনের ফলে, সোজা কথা, রেজিস্ট্যান্ট ফাঙ্গাস সোজা কথা। তো যাই হোক, নখে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং চিকিৎসা আছে এবং এটা ভালো হয়ে যায়। এটা অন্য ফাঙ্গাসের মতো, যেমন ডার্মাটোফাইট যেটা আমরা বলি স্কিনে, যেটা ওটার মতো, বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আপনাকে এবং আপনি ভালো হয়ে যাবে, এটা ভালো না হওয়ার কোনো কারণ নেই। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুমতাহিনা, আমি ঢাকা থেকে বলছি। জি। তো আমার রিসেন্টলি হচ্ছে যে আমার বগলের মধ্যে কিছু একটা দানা দানা গোটা গোটা হয়েছে অনেক বেশি। এন্ড হচ্ছে যে আমি এটা চ্যাটজিপিটি থেকে আস্ক করেছি যে আমার বগলের মধ্যে যেগুলো হয়েছে, তো সে বলছে এটা নাকি ফাঙ্গাল ইনফেকশন। তো এখন ও আমাকে কিছু একটা মলম দিয়েছে, ওটা কি ইউজ করতে পারবো আমি, আর এটা আমার কেন হয়েছে? আচ্ছা দর্শক, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। এইটা আসলে আমাদের দেশের একটা কমন বিষয়। আমি বলবো যে অনেকেই দেখা যাচ্ছে চ্যাটজিপিটি থেকে তাদের সমস্যার কথা জানতে চায় এবং বিভিন্ন ধরনের পরামর্শ তারা পেয়ে থাকেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে এটা আসলে কতটা ঠিক কিংবা কি করা উচিত। পরামর্শ তো আমরা পেতেই পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে ডেভেলপ করেছে AI, কিন্তু তার মানে এটা নয় যে সব কিছু সে বুঝতে পারবে। এটা তো স্কিন ডিজিজ তো চোখে দেখার জিনিস। এখন স্কিন ডিজিজ একটা জিনিস হলো যে সব স্কিন ডিজিজ চুলকায়,
বেশিরভাগ স্কিন 2-1টা ছাড়া সবটাতে চুলকানি হয়, সবটাতে দানা হয়, গোটা হয় এবং শরীরের যে কোনো জায়গায়, এটা চাপা জায়গা হতে পারে, বগলেও হতে পারে, সব জায়গায় হতে পারে। কারণ সবটা তো সব ট্রিটমেন্ট এক না। অ্যান্ড কোনটা ফাঙ্গাল ইনফেকশন, কোনটা এক্সিমা, কোনটাকে, এটা তো ডিফারেন্সিয়েট করতে হবে। একজন ডিফারেন্সিয়েট করতে গেলে একটা ক্লিনিক্যাল আই লাগবে, ক্লিনিক্যাল আই দেখতে হবে এবং সেজন্য একজন ডক্টরের দরকার। ডার্মাটোলজিস্ট হলে আরও ভালো হয়। সেটা না করে ওই লক্ষণ বলে এই আমার চুলকানি হচ্ছে, এখানে গোটা হচ্ছে, এখানে হচ্ছে, ওষুধ দিয়ে, এটা তো আমার মনে হয় উচিত হবে না। তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ওই ফাঙ্গাল ইনফেকশনে কি হয়, দাঁত যেটা হয়, আমরা যেটা দাঁত বলি বা রিংওয়ার্ম, যেটাই সাধারণ মানুষ বলুক, সেটাতে কী হয়, গোল গোল হয়ে ছড়াতে থাকে। মানে একটা গোলাপ ফুলের মতো গোল গোল হয়, রিং নামে তো রিংওয়ার্ম, সাধারণ রিংওয়ার্ম বলে, রিং মতো হয়, টাকার মতো গোল গোল হয়ে যায়। তো সেটাতে এরকম অনেক কিছুতে হয়, সোরিয়াসিসও এরকম হয়, গোল গোল হয়। তারপরে নিমুলের একজাম মতো গোল গোল অনেক কিছুতে হয়। কাজে আমি বললাম চ্যাটজিপিটিকে যেরকম আমার দানা দানা হচ্ছে, গোল গোল হয়ে ছড়াচ্ছে এবং চুলকানি হচ্ছে, সে কীভাবে বুঝবে আইদার এটা নিমুলের একজিমা, ইট ইজ সোরিয়াসিস অর টিনিয়াসিস, মানে দাঁত বোঝার কোনো উপায় নেই। তো সেটা কমন ইয়ের উপরে, আইডিয়ার উপরে সে একটা বলে দিল, কিন্তু সেটা তো রুগীর ওই যে একই কথা হলো, দেখা গেল যে তার হয়েছে ফাঙ্গাল ইনফেকশন, সেও তো মনে করলো, চ্যাটজিপিটি মনে করলো যে এটা এক্সিমা ডেভেলপ করছে, এক্সিমার ওষুধ ক্রিম দিয়ে দিল, তাতে তো ভালো হবেই না, উল্টো যে একটু আগে যেটা বললাম, স্টেরয়েড ইনডিউসড আরও রেজিস্ট্যান্স বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি একটু আমার দর্শককে অনুরোধ করব যে আপনার জন্য সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে যে আপনি যে কোনো চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে এর চিকিৎসা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চর্মরোগ নিয়ে আলোচনা করছিলাম এবং এটা বেড়ে যাওয়া উদ্বেগ, এটা নিয়ে কথা বলছিলাম এবং আপনি বলছিলেন একটা পর্যায়ে যে বেশিরভাগ ছত্রাক এবং ফাঙ্গাসগুলো আসলে ড্রাগের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এখন একটা কথা অনেক সময় বলা হয় যে যদি কোনো একটা ওষুধ দীর্ঘদিন ব্যবহার না করা হয় তাহলে সেটা দেখা যায় যে তার প্রতি সেন্সিটিভিটি আবার বেড়ে যায়, দেখা যায়। সেটা কি আপনারা আপনাদের ফোরামে আলোচনা করেন কখনো? ইয়েস, ভালো পয়েন্ট বলেছেন। এটা আমাদের ফোরামে আলোচনা হয়, সাধারণ মানুষের এটা বোধগম্য হবে না, কিন্তু আমি বলি যে একসময় আমার জীবনের শুরুর দিকে 80-র দশকে আমরা গ্লাইসোফুলভিন ইউজ করতাম। মাঝখানে কিন্তু অনেকদিন গ্লাইসোফুলভিনের ইউজ কমে গেল, আমরা ফ্লুকোনাজল, কেটাকোনাজলে চলে আসলাম, তো ওই যুগে চলে আসলাম। কিন্তু একসময় দেখা গেল যে আবার গ্লাইসোফুলভিন কাজ করছে। মাঝখানে কিন্তু অনেক দিন আমরা গ্লাইসোফুলভিন ইউজ করছি বহু কাজে, আমরা শুধু এই ফাঙ্গাল ইনফেকশন জন্য না, আর অনেক ড্রাগ। গ্লাইসোফুলভিনটা হলো একটা পেনিসিলিন ডেরিভেটিভ, বেসিক্যালি একটা অ্যান্টিবায়োটিক থেকে আসে। তো এটা কিন্তু কার্যকরী ছিল, এখন আর হচ্ছে না। হতে পারে হয়তো যেগুলো ড্রাগ এখন কাজ করছে না, ভবিষ্যতে করতেও পারে অনেক দিন ইউজ না করার ফলে, কিন্তু এখন গতানুগতিক কোনো ড্রাগই তো কাজ করছে না ফাঙ্গাসের জন্য, এটা হলো মুশকিল। এখন যেগুলো রিজার্ভ ড্রাগ, একসময় ভরিকোনাজল, পোসাকোনাজল, রেবুকোনাজল ওয়ার্ল্ডের তোকে রিজার্ভ ড্রাগ হিসেবে রেখেছিল, যেগুলো হায়ার ড্রাগ, এগুলো ইউজ না করাই ভালো, কিন্তু আমাদের তো উপায় নেই। এখন আমরা ব্যবহার করতে বাধ্য হচ্ছি, কারণ গতানুগতিক ড্রাগ সেগুলো তো কাজ করছে না। এটাই তো অবস্থা। তো যেটা বললেন আপনি, এটা আমরা আলোচনাও করি এবং এটাই সত্য, আমরা ইউজও করেছি বহুবার এরকম ড্রাগ, যেগুলো একসময় ইউজ হতো, মাঝখানে ইউজ হচ্ছে না, আমরা দিয়ে দেখছি আবার কাজ করতেছে। এটা হতে পারে, কিন্তু ফাঙ্গাস যেভাবে এখন রেজিস্ট্যান্ট হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, শুধু আমাদের এখানে না, কিন্তু একসময় তো আমি একটু আগে বলছিলাম যে আমরা ভেবেছিলাম যে আমাদের এই যে অভাবগ্রস্ত দেশ, যেখানে অনেক মানুষ একসঙ্গে থাকে, আনহাইজেনিক কন্ডিশনে থাকে, হাইজিন মেনটেন করে না, এসব দেশে তা তো না, সারা দুনিয়াতে সরে যাচ্ছে, শীতের দেশেও হচ্ছে ওই রেজিস্ট্যান্ট ফাঙ্গাস, যেটা বলেছিলাম একটু আগে। তো এটা ঠিকই আছে, এটা হতে পারে, আমরা আলোচনাও করি এবং আমরা ইউজও করেছি এরকম ড্রাগ অনেক। আচ্ছা, আমাদের দেশে যেহেতু আমাদের ঘনবসতিপূর্ণ দেশ এবং আপনি বলছেন যে এটা অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ, ছত্রাকের যে দ্রুত সংক্রমণ, সেটা এখন দেখা যায় যে আমাদের বিভিন্ন পাবলিক প্লেসগুলো, যেমন সুইমিং পুল কিংবা আপনি বললেন জিম কিংবা মসজিদের অজুখানা, এই সমস্ত জায়গায় আমরা যদি প্রতিরোধ করতে চাই তাহলে সেটার প্রতি আপনার কি কোনো পরামর্শ আছে? না, এটা তো পার্সোনাল হাইজিনের মধ্যেই পড়ে। এখন জিমে একই ইনস্ট্রুমেন্ট সবাই ইউজ করছে, ওখান থেকে কন্টামিনেট হতে পারে, তারপরে আপনার ওই ইয়েতে সুইমিং পুলে থেকে হতে পারে। এই জন্য আমরা ওখানকার হাইজিনের ব্যাপার আছে, যেমন সুইমিং যারা ইউজ করে, সুইমিং পুলের অথরিটিকে করতে হবে, যেটা সেটা রেগুলার ওয়াটারটা চেঞ্জ করতে হবে এবং কিন্তু অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল জাতীয় কিছু দিতে হবে ওই ওয়াটারের সঙ্গে মিক্স করে, যাতে ওইটা ট্রান্সমিট না হয়, এটা একটা। আর যারা এইসব ইউজ করবে তাদেরও সাবধান হতে হবে। যেমন একটা মানুষ জিমে বা কমন কোথাও গেল, আসার পরে সে যদি যেটা হাতে ইউজ করলো সেটা
যদি একটা অ্যান্টিফাঙ্গাল ওয়াশ ইউজ করে, এখন তো প্রচুর পাওয়া যায়, আমি একটু আগে বলছিলাম ক্লোপাইরেক্স পাওয়া যায়, সাইক্লোপাইরক্স একটা ক্লিনজার পাওয়া যায়, এটাতে ওয়াশ করলে কিন্তু হয়ে গেল, তাহলে ফাঙ্গাসটা থাকলো না। তারপরে ইভেন এই যে ক্লোপাইরক্স বা সাইক্লোপাইরক্স যে শ্যাম্পু টাইপের পাওয়া যায়, এটা দিয়ে গোসলও করতে পারে। আসার পর এক জায়গাতে সে পাবলিক এক্সপোজ হলো, সুইমিং পুল থেকে আসলো, সে নর্মাল ওয়াটার দিয়ে এটা ওয়াশ করে ফেললো, তাইলে এটা ওয়াশ আউট হয়ে গেলো, এটা করতে পারে। তো প্রিকশন তো এটা যেমন ট্রান্সমিট হতে পারে পাবলিক প্লেস থেকে, এটা স্বাভাবিক, একজনের কাছ থেকে যেমন আরেকজনের হতে পারে, ফ্যামিলিয়ার যেমন কাপড় চোপড় থেকে হতে পারে, যেমন বাচ্চাদের। আপনি একটা জিনিস আমি এখানে ইম্পর্টেন্ট বলি, সেটা হলো ইদানিং লক্ষ্য করা যায় যে হোস্টেলগুলো, বিশেষ করে মাদ্রাসাগুলো যেখানে অনেক বাচ্চা একসঙ্গে থাকে, ওদের মারাত্মকভাবে ছড়াচ্ছে। মাদ্রাসার বাচ্চাদের, ছোট ছোট বাচ্চা, ধরেন 12, 13, 14, 15 বছর বয়স, হেপস করে বা এইসব আছে, এটা দলে দলে আস্তে আস্তে দেখা সবারই হয়ে গেছে এটা। তো এটা এবং হোস্টেলগুলোতে খুব মারাত্মকভাবে দেখা দিচ্ছে এটা, মানে যারা একসঙ্গে অনেক বাচ্চা কাচ্চা থাকে এখানে। তারপরে ইন্টারেস্টিংগুলো জেলখানাগুলো, জেলখানার কয়েদিরা জেলখানা থেকে বের হইলেই, জামিন পেয়ে বের হইলেই এসে হাজির হয়ে যায় যে সারা শরীর ভর্তি হয়ে গেছে। কেন? জেলখানা তো সবারই হয়ে গেছে এটা, মানে ওখানে আনহাইজেনিক কন্ডিশন, অনেক মানুষ একসঙ্গে থাকে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এই জায়গাগুলোতে সরকারেরও এটা নজর দেওয়া উচিত, বিশেষ করে জেলখানাগুলো বা যেখানে পাবলিক প্লেস বা যেখানে অনেক বাচ্চা কাচ্চা মানুষ থাকে, ইনস্টিটিউশনগুলোতে, হোস্টেলগুলোতে যাতে হাইজিন মেনটেন করা হয়, এটা খেয়াল রাখা উচিত। আর এমনি পার্সোনালি মানুষের কাপড় চোপড় ব্যাপারে সাবধান থাকতো। ইদানিং সিনথেটিক কাপড় ইউজ বেড়ে গেছে, টাইট কাপড় পরার একটা টেন্ডেন্সি হয়েছে, বিশেষ করে এই যে মাথায় ব্যান্ডেজ করা, টুপি পরা, টাইট করে বাঁধা, আলো বাতাস না ঢোকার ফলে, এটা গরমের দেশ তো, এটা তো এই দেশে প্রযোজ্য না। এখন পর্দা করতে গিয়ে অতিরিক্ত মাথা ব্যান্ডেজ করা, টুপি পরা, বেঁধে রাখা, এটাও কিন্তু মানে এটা কারণ, যার জন্য ঘাম টাম থেকে এখানেও ফাঙ্গাসের উৎপত্তি হচ্ছে। এই জন্য আমরা বলি, যেহেতু আমাদের এই দেশে গরমের দেশ, আমরা মুসলিম, আমাদের পর্দা করতে হবে মেয়েদের, তাই বলে মাথা সারাদিন ব্যান্ডেজ করে রাখবে ঘন্টার পর ঘন্টা, আর আলো বাতাস ঢুকবে না, আর সিনথেটিক কাপড় ব্যান্ডেজ করবে, টুপি পরবে, পেঁচায় রাখবে, এটা তো উচিত না। এটা একবার যদি শুরু হয় তাহলে উপায় নেই, তার সারা শরীরে সরে যাবে। বাচ্চাদের, বিশেষ করে স্কুল গোয়িং বাচ্চা দেখবেন যে মেয়ে বাচ্চারা মাথা পেঁচা রাখে, ওদের শুরু হলে টিনিয়া, এটাকে বলি টিনিয়া ক্যাপিটিস, মাথায় যেটা হয় ফাঙ্গাল ইনফেকশন, ওই একজনতে সব বাচ্চার হয়ে যাচ্ছে। তো এগুলো খেয়াল রাখতে হবে, খেয়াল রাখা উচিত, নিশ্চয়ই খেয়াল রাখা উচিত। আমি আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই, ইদানিং আমাদের দেশে কিন্তু অনেক বেশি দেখা যায় যে পোষা কুকুর, বিড়াল অনেকেই রাখেন, বাসায় পেট রাখেন, এবং আমি কয়েকদিন আগে দেখছিলাম পেপারে যে বছরে যে ক্যাট ফুড, এটার আমদানি করার হার অনেক বেড়ে গেছে। তার মানে এখন আমাদের দেশে এতটাই জনপ্রিয় এটা। তো এই পেট থেকে কি মানুষের মধ্যে কোনো ছত্রাক সংক্রমণ হতে পারে? অবশ্যই হতে পারে, এটা ইদানিং লক্ষ্য করা যায়। এবং আমি অনেক সময় জিজ্ঞাসা করি ফ্যামিলিতে, যখন সবাই এসে জিজ্ঞেস করি আপনার বাসায় কি বিড়াল বা কুকুর পালেন, ইদানিং বিড়াল পালার প্রবণতাটা খুব বেশি, এবং জিজ্ঞাসা করি আমি, এবং আপনারা কি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন? আমি মনে করি যে পেট অ্যানিমেল রাখাটা ট্র্যাডিশনাল, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। আমাদের দেশে যদিও কম ছিল, বিদেশে দেখছি আমি, ইউকেতে অনেক বেশি। তো পেট অ্যানিমেল, পোষা বিড়াল তো ইদানিং বেড়ে গেছে, তো অসুবিধা তো কিছু নাই, কিন্তু এগুলো ক্লিন রাখতে হবে, যেহেতু ওদেরও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এখন একটা বিড়াল বা কুকুর যাই থাকুক, তার ফাঙ্গাল ইনফেকশন ট্রান্সমিট করতেই পারে হিউম্যানে, আমাদের কাছে আসতে পারে, তো পরিষ্কার রাখতে হবে। এবং এই জন্য আমি মনে করি যে এগুলো পেট অ্যানিমেল আপনারা বাসায় রাখেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, রেগুলার এগুলোকে গোসল করাবেন, ওয়াশ করবেন, এবং যদি সাসপেক্ট করেন যে তার কোনো এরকম চুলকানি হচ্ছে, যে কোনো ধরনের চুলকানি, সেটা ফাঙ্গাস না হতে পারে, ইমিডিয়েটলি ডাক্তার দেখাইতে হবে, ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং রেগুলার ওয়াশিং এজেন্ট ইউজ করতে হবে। বিশেষ করে যদি সাসপেক্ট করেন যে বাসায় কারো একটু ফাঙ্গাস আছে, তো একইভাবে পেট অ্যানিমেল থেকে মানুষের আসতে, মানুষের কাছ থেকে কিন্তু পেট অ্যানিমেলের হতে পারে, এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। বাসায় যদি কারো এই দাঁত পর্যন্ত অসুখ হয়, ফাঙ্গাস ইনফেকশন হয়, একই সঙ্গে তার পেট অ্যানিমেল রেগুলার একই ধরনের ওয়াশিং এজেন্ট ইউজ করতে হবে, যেটা আমি একটু বলছিলাম, যেসব ওয়াশিং এজেন্ট অ্যান্টিফাঙ্গাল, যেগুলো ফাঙ্গাস কিল করে, এগুলো ইউজ করতে হবে, তাহলে সেফ হয়ে গেল। কিন্তু হতেই পারে, এটা সাবধান থাকতে হবে সবাইকে। নিশ্চয়ই। আরেকটা বিষয়, যারা নাকি প্রেগনেন্ট, তাদের যদি এই ধরনের কোনো ইনফেকশন হয়, কারণ প্রেগনেন্সির সময় গর্ভবতী নারীদের অনেক ওষুধেই দেখা যায় যে তারা খেতে পারেন না, সেক্ষেত্রে আপনার পরামর্শ? এখানে দুটো জিনিস, একটা হলো যে এই সব চর্মরোগেরই আনট্রিটেড থাকলে বা ট্রিটমেন্ট ঠিক মতো না থাকলে কিছু কমপ্লিকেশন হয়। যেমন এই ফাঙ্গাস তো এমন একটা যে সাংঘাতিক চুলকানি হয়, খুব সিভিয়ার, আর যখন সারা শরীর জেনারেলাইজড হয়ে যায়, সারা শরীর সিভিয়ার ইচিং হয়। ইন দ্যাট কেস ইচিং থেকে এক্সিমা ডেভেলপ করতে পারে, সেলুলাইটিস থেকে শুরু করে অনেক রকম ইনফেকশন হতে পারে। এখন একজন প্রেগনেন্ট লেডির যদি এক্সিমা ডেভেলপ করে, সিভিয়ার ইনফেকশন হয়ে যায়, সেলুলাইটিস ডেভেলপ করে, বা আরও মারাত্মক কিছু জেনারেলাইজড ইনফেকশন হয়, তখন তো মারাত্মক ব্যাপার হয়ে যাবে। এই জন্যে খুব সাবধানে চলতে হবে। এবং ইন দ্যাট কেস আমরা যেসব অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ইউজ করি, এর মধ্যে কিছু ড্রাগ আছে যেগুলো একেবারে দেওয়া উচিত না প্রেগনেন্সিতে, কিছু ড্রাগ আছে খুব সাবধানে দিতে হয়।
তো আমরা সেটা ইউজ করি। তবে আমি যেটা করি প্রেগনেন্ট লেডিদের ওরাল মেডিকেশনের চেয়ে লোকাল অ্যাপ্লিকেশন এবং ওয়াশিং এজেন্ট, যেগুলো আমি একটু আগে বলতেছিলাম যে কিছু ওয়াশিং এজেন্ট পাওয়া যায়, অ্যান্টিফাঙ্গাল সাইক্লোপাইরাস বা ক্লোপাইরাস এই জাতীয় জিনিস যেগুলো পাওয়া যায়, বা কেটাকোনাজল বা জাতীয় সাবান পাওয়া যায়, ক্লিনজার পাওয়া যায়, লোশন পাওয়া যায়, ক্লিনজিং লোশন, শ্যাম্পু পাওয়া যায়, এগুলো ইউজ করতে বলি। এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করতে বলি এবং লোকাল অ্যাপ্লিকেশন দিতে বলি, দরকার হলে ফ্রিকোয়েন্টলি। যেমন আমরা সাধারণভাবে ফাঙ্গাল ইনফেকশন সারাদিনে 3 বার অ্যান্টিফাঙ্গাল ক্রিম ইউজ করতে বলি, লোশন বা যেটাই করতে বলি। অ্যান্ড প্রেগনেন্ট লেডি যেহেতু মুখে খাওয়ার ওষুধ দেওয়া যায় না, তাদের ঘন ঘন ইউজ করতে বলি। অ্যাট দ্য সেম টাইম পার্সোনাল হাইজিন, রেগুলার গোসল, কাপড় চোপড় ধুতে বলি এবং অ্যাকম্পানি পার্সন তাদেরও চিকিৎসা করতে বলি। মারাত্মক হলো যদি মা যে প্রেগনেন্ট তার যদি ট্রিটমেন্ট টাইমলি করা না হয়, আপনার ডেলিভারি বাচ্চার হয়ে যেতে পারে। বাচ্চা যদি হয়, বাচ্চাদের অত সহজে হয় না, কিন্তু বাচ্চাদের চামড়া সেরে ওঠা তো ঘন ঘন অত সহজে হয় না, কিন্তু হতেই পারে একবার হলে কিন্তু আরেক জ্বালা, কারণ ছোটো বাচ্চাকে তো ওষুধ দেওয়া যায় না অনেকটা। কাজে খুব কেয়ারফুল। প্রেগনেন্ট লেডিদের যদি কারো ফাঙ্গাল ইনফেকশনে একটু সাবধান করে দেয়, হুট করে কোনো দোকানদারের পরামর্শ মতো কোনো ওষুধ খাওয়ানো যাবে না, আরও মারাত্মক হয়ে যেতে পারে। তাতে বাচ্চার সমস্যা হতে পারে, মায়ের সমস্যা হতে পারে, কারণ প্রেগনেন্সিতে অনেক ওষুধ দেওয়া যায় না, এটা আপনাদের বুঝতে হবে। কাজেই বাচ্চা মা যখন গর্ভবতী মা যখন ফাঙ্গাল ইনফেকশন হবে বা যে কোনো চর্মরোগী হোক, অবশ্যই চর্মরোগের ডাক্তার দেখাতে হবে। শুধু ফাঙ্গাল ইনফেকশন না, যে কোনো স্কিন ডিজিজ যদি মায়ের হয় গর্ভবতী মায়ের, তার ইমিডিয়েটলি চিকিৎসা করা উচিত, কারণ নাহলে তার তো বাচ্চার হবে এবং তার তো কমপ্লিকেশন ডেভেলপ করবে। সে সারাদিন যদি চুলকাতে থাকে, তার শরীরে বিভিন্ন বায়োকেমিক্যাল চেঞ্জ হবে, তাতে করে বাচ্চারা তো ক্ষতি হবে গর্ভের। কাজে এটা খুব কেয়ারফুল থাকতে হবে। নিশ্চয়ই। আপনি বলছেন যে ফাঙ্গাল ইনফেকশনের একটা অন্যতম লক্ষণ এবং বলা যায় হয়তো একমাত্র লক্ষণ ইচিং, যেটা আমরা বলি চুলকানি। এটা অ্যালার্জিতেও এরকম হয়, তো এটা কি পার্থক্য করার কোনো উপায় আছে? অবশ্যই উপায় আছে পার্থক্য করার। আমরা তো শুধু ইচিং, তো চর্মরোগে যত চর্মরোগ আছে তার মধ্যে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে 95 to 96% চর্মরোগেই চুলকানি হয়, কিছু কিছু ছাড়া, 2-1টা চর্মরোগ হয় না। তো সব চর্মরোগে চুলকানি হয়, তো সব চর্মরোগে চুলকানি হয় যে একটু আগে বলছিলেন চ্যাট জিপিটি বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে, তো এটা দিয়ে তো হবে না, কারণ আপনাকে দেখতে হবে একটু ডিফারেন্সিয়েটেড। তো আমাদের সাবজেক্টের সুবিধা হলো যে আমরা দেখে ডায়াগনোসিস করতে পারি, বুঝতে পারি। তো একজন ডাক্তারকে দেখতে হবে যে কেন চুলকানিটা হচ্ছে, আইদার ইট ইজ ফাঙ্গাল ইনফেকশন, এক্সিমা, অন্য কোনো অ্যালার্জি, ইভেন ঘামাচি হলেও চুলকানি হতে পারে, সাধারণ চুলকানি হতে, আর্টিকেরিয়া হলে হতে পারে, ড্রাগ ইনডিউস চুলকানি হতে পারে। ডিফারেন্সিয়েট করতে হবে। চুলকানি তো ওই যে বললাম 95-96% ক্ষেত্রে যে চুলকানি হয়, চুলকানি হলে এটা ফাঙ্গাল ইনফেকশন, চুলকানি হলে এটা খোসপাসরা, এটা তো না। তো সবচেয়ে বেশি চুলকানি হয় স্ক্যাবিসে, যেটা খোসপাতরা, যেটা খুব বহুল পরিচিত, খুব সোয়াশে, সেটাতে হয়। সাংঘাতিক চুলকানি হয়, এটা তো হতে পারে। এটা আসলে একজন চিকিৎসকই বলতে পারবেন, অবশ্যই একজন চিকিৎসক বলতে হবে, এটা অন্য কোনো ভাবে নির্ণয় করা যাবে না। যে আমাদের হাতে আসলে বেশি সময় নেই, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে যে সাবজেক্ট সেটা ছিল ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত। তো আমি একটু আগে বলেছি একটা শব্দ, দুরারোগ্য দাঁত। দাঁত ইদানিং খুব রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কোনো ওষুধে কাজ করছে না। তো এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলবো যে এটা নিয়ে ভয় পাবেন না, যদিও এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, এটা নিয়ে অনেক রিসার্চ চলছে, নতুন নতুন ড্রাগ আছে। আমি একটু আগে বলেছি নতুন 3-4টা ড্রাগ অলরেডি আমাদের আসছে, আমরা শুরু করেছি এবং একটা ড্রাগ 2টো ড্রাগ দিয়ে কাজ করছি। আপনারা ভয় পাবেন না, যখনই মনে করবেন যে আপনার ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, দাঁত প্রজাতির গোল হয়ে সার্কেল রিং ওয়ার্মের মতো ছড়াচ্ছে, আপনি ইমিডিয়েটলি একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন। একজন অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ হলে ভালো হয়। আর এখন ব্যাপার হলো যে গ্রামে গঞ্জে সব জায়গায় আপনি হয়তো কাছাকাছি চর্মরোগ বিশেষজ্ঞ পাবেন না, কিন্তু অ্যাটলিস্ট এখন তো এমবিবিএস ডাক্তার অভাব নেই, বাংলাদেশে প্রায় 200 মেডিকেল কলেজ। তো একজন অন্তত এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেন, তিনি অন্তত আপনাকে একটা গাইডলাইন দিতে পারবে যে আপনার কোনটা করা উচিত না, কি ইউজ করা উচিত। কিন্তু একজনের কথা শুনে, দোকানদারের কথা শুনে যদি আপনি স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করেন, তাহলে কিন্তু একটু আগে বলেছিলাম একটা হিতে বিপরীত, মানে উল্টো হয়ে যেতে পারে। তাতে করে আপনার রেজিস্ট্রি ডেভেলপ করবে, কোনো ওষুধেই কাজ করবে না এবং পরবর্তীতে আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য আমার পরামর্শ হলো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা যখনই যে কোনো চর্মরোগই হোক, যখনই দেখবেন সিভিয়ার চুলকানি হচ্ছে, সেটা স্ক্যাবিস হোক, দাঁত হোক, যেটাই হোক, এদের তো এখন খুব কমন। স্ক্যাবিসও কিন্তু খুব বেড়ে গেছে ইদানিং, এই যে খোসপাতরা যেটা, তো এটাও খুব বেড়ে গেছে, এই দাঁতও খুব বেড়ে গেছে, দুটোই। তো যেটাই হোক, আপনাদের নিজেদের পক্ষে ডিফারেন্সিয়েট করা মুশকিল। আর ওই এআই দিয়েও সে তো শুনে তো আর বোঝা যাবে না চোখে না দেখলে। তো চোখে দেখতে হলে একজন ডার্মাটোলজিস্টের দরকার, অ্যাটলিস্ট একজন ডক্টরের দরকার। আপনারা একজন ডার্মাটোলজির শরণাপন্ন হলে সবচেয়ে ভালো হয়, তিনি আপনাকে ডিসিশন দিবেন আপনার কি করা উচিত না, কিভাবে করলে আপনি ভালো থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।
দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণ একটি বেড়ে যাওয়া উদ্বেগ এই বিষয়ে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।